আজ আমি সিদ্ধি লাভ করেছি। আজ আজ আমার বড় খুশির দিন। শীঘ্রই ওই পরিবারের মাথার ওপর খাড়া ঝুলছে। ওদের সবাইকে আমি হত্যা করব, শেষ করে দেব ওদের পুরো বংশকে। একটাকেও বাঁচতে দেব না আমি, একটাকেও না। সবাই মরবে। গ্রামের মেঠো পথ দিয়ে সমীর হেঁটে যাচ্ছে। কিছুদিন আগেই সমীরের বিয়ে হয়েছে। সমীরের বাবা আজকে ইলিশ মাছ খেতে চেয়েছে, সে কারণেই সমীর বাজারের দিকে যাচ্ছে। দাদা, তোমার কাছে ভালো মাছ হবে? আসলে অনেক দিন ধরেই বাবা ইলিশ মাছ খেতে চেয়েছিল আর কি। কি যে বলেন দাদা বাবু, আমার কাছে মাছ পাবেন না তাহলে কার কাছে মাছ পাবেন? বলুন বলুন, কি দেব? বললাম যে ইলিশ মাছের কথা, ভালো ইলিশ মাছ হবে তোমার কাছে? বাবা খেতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আমি আপনাকে দুটো ইলিশ মাছ দিচ্ছি। ইলিশ মাছ সব শেষ হয়ে গিয়েছে তো দুটোই আছে। দুটোর দাম 600 হয়, তবে আপনি 500 টাকাই দিয়ে। আচ্ছা, তাহলে আপনি দিয়েই দিন বরং। আমি আপনাকে 500 টাকাই দিচ্ছি। এই নিন আপনার 500 টাকা। বাবা, তুমি বেশ কিছুদিন ধরে ইলিশ মাছ খেতে চেয়েছিলে, তোমার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে। এক জোড়া ইলিশ 500 টাকা নিয়েছে। মাকে বলেছি খুব ভালোভাবে রান্না করতে। বেশ ভালো কাজ করেছিস তুই ইলিশটা এনে বাপ। এই গরমের মধ্যে আমার খুবই ইচ্ছে করছিল ইলিশ মাছ খেতে। হ্যাঁ, সেই কারণেই তো নিয়ে এসেছি। আজকে কবজি ডুবিয়ে ইলিশ মাছের ঝোল খাবো। অন্যদিকে সমীরের মা রমা দেবী তার বৌমা সুজাতাকে সংসারের খুঁটিনাটি বিষয়ে বলছিলেন। শোনো বৌমা, এই যে দেখছো ব্যাগটা, এই ব্যাগের ভিতরে মাছের আঁশ রয়েছে। তুমি দিন থাকতে থাকতে এই ব্যাগটা বাড়ির পেছনের যে ডোবাটা আছে না, ওইখানে ফেলে দিয়ে এসো। তবে খবরদার, রাতের বেলা যেও না। সন্ধে নামার আগেই তুমি ওই ব্যাগটা ফেলে দিয়ে আসবে। আচ্ছা, সবই তো বুঝলাম মা, তবে সন্ধ্যার পর বা রাত্রে এটা ফেললে কি কোনো অসুবিধা হবে? এতে বোঝা যাচ্ছে আপনারা এখনো আদিম যুগেই পড়ে রয়েছেন। আহা, তেমন কিছু নয়, তবে সদ্য বিয়ে হয়েছে তো তাই বলছিলাম। 1-2 মাস একটু তোমাদের এই সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। শাশুড়ি মা গুরুজন, সে কারণে সুজাতা চুপ করে গেল। হয়তো তার এখন চুপ করে থাকাটাই শ্রেয়। এমনিতেই সে এখানে নতুন এসেছে, তার হয়তো এত কিছু মুখে মুখে বলা ঠিক হয়নি। তবে সারাটা দিন এত কাজের মাঝে সুজাতা ভুলেই গেল মাছের আঁশের ব্যাগটা ডোবার কাছে গিয়ে ফেলে দিয়ে আসার কথাটা। মা তো আমাকে মাছের আঁশের ব্যাগটা ফেলে দিতে বলেছিল। এত কাজের মাঝে আমার তো সেসব মনেই ছিল না। সবে সন্ধে লাগলো না, এখনই গিয়ে আমার মাছের আঁশের ব্যাগটা ফেলে দিয়ে আসতে হবে। না, আর কথা না বলে এক্ষুনি যাই। এই বলেই সুজাতা তাড়াতাড়ি তড়িকি মড়ি করে হাঁটা শুরু করলো ওই ডোবার কাছে গিয়ে আঁশের ব্যাগটা ফেলে আসবে বলে। সন্ধে হলে কি হবে, বাইরের পরিবেশটা এখন অনেকটা রাত 8টা কিংবা 9টার মতো হয়ে গিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, চাঁদের একটু ম্লান আলোয় হেঁটে চলেছে সুজাতা। হাঁটতে হাঁটতে সুজাতা ডোবার পাশে এসে দাঁড়ালো এবং হাতে থাকা মাছের ব্যাগটা ফেলে দিল ডোবার জলে। হঠাৎ করেই সুজাতার মনে হলো যেন কেউ তার পেছনে রয়েছে। তার নিঃশ্বাস সুজাতার ঘাড়ে পড়ছে। সুজাতা অত শত না ভেবে তাড়াতাড়ি পা বাড়িয়ে হাঁটা শুরু করলো, কারণ তার মনে একটু একটু ভয় হচ্ছিল।
এই গ্রামেরই একেবারে শেষ প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকতো মণিবালা দেবী। বয়সটা তার অনেক হয়েছে। এই বয়সে এসে সে সমস্ত সুখ আহ্লাদ থেকে এখনো বঞ্চিত। ছেলের বউ নাতিপুতি সব শহরে থাকে, বুড়ি একমাত্র গ্রামে পড়ে রয়েছে। তার একমাত্র সঙ্গী ছিল একটা ছাগল, কিন্তু সে তার ছাগল শেফালিকেও আজ সন্ধ্যে থেকে খুঁজে পাচ্ছে না। সে কারণেই খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। কি কাণ্ড বলো দেখি, এই বয়সে কি এত দখল সামলাতে পারি? শেফালি, কোথায় গেলি? তখনই গ্রামের একজন পুরুষ সুদর্শন এগিয়ে এলো। কি গো বুড়িমা, তোমার আবার কি হইছে? তুমি এত রাতে এইখানে কি করছো বলো তো শুনি? তা আর কি বলবো বাবা, এই বয়সে যে আর পারি না। আমার ছাগলটাকে কি তুমি কোথায় দেখেছো? শেফালি, শেফালি গো। তোমার ছাগল শেফালিকে তো আমি সকালে দেখেছিলাম, কিন্তু সন্ধ্যার আগে আমি কোথাও তাকে দেখিনি, বুঝলে? ও, দেখোনি? আচ্ছা, আমি এগিয়ে গিয়ে বরং দেখি। আমার আসলে একটু কাজ আছে, তাই আমি বাড়ি যাচ্ছি। তুমি সাবধানে যেও, কাজ না থাকলে আমি তোমার সঙ্গে চলে যেতাম বরং। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই যাব। এরপর তারা দুজন মিলে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে হাঁটা শুরু করলেন। বুড়িমা যাচ্ছে তার ছাগলকে খুঁজতে, আর সুদর্শন বাড়িতে। মণিবালা দেবী একটি বাঁশবাগানে এসে উপস্থিত হলেন। সে অনেকটা হাঁপিয়ে গিয়েছে। আসলে এই বয়সে এত ধকল সে আর সইতে পারছে না। তো বাঁশবাগানে এসে সে দূরে দেখতে পেল তার ছাগল শেফালি একটি মহিলার পিছু পিছু যাচ্ছে। মহিলাটাকে দেখে সে একটু আন্দাজ করতে পারল। কোথায় গেল এই শেফালিটা? খুঁজেই পাচ্ছি না। আরে, ওই তো আমার শেফালি, কিন্তু ও কার পিছু পিছু যাচ্ছে? ওটা ঘোষ বাড়ির বউ সুজাতা না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো সুজাতাই, সমীরের স্ত্রী। ও বৌমা, বৌমা, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? একবার পিছু নিয়ে দেখি। বলে মণিবালা হাঁটা শুরু করলেন। বাঁশবাগানটার বেশ কিছুটা দূরে সে দেখতে পেয়েছিল তার শেফালিকে। তিনি বাঁশবাগান থেকে বেরিয়ে একটি জায়গায় গিয়ে পৌঁছে যা দেখলেন তার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল ওটা দেখে। গ্রামের বউ সুজাতার হাতে ধরা রয়েছে শেফালির কাটা মুন্ডু, তার থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে মাটিতে। ও বাবা গো, কি ভয়ানক দৃশ্য! আমার শেফালির দর থেকে মাথা আলাদা করে রক্ত খাচ্ছে। এইসব আমি কি দেখছি? আমি পালাই, না হলে ওই পিশাচ আমাকেও মেরে ফেলবে। এই বলে তাড়াতাড়ি দৌড়ে পালালেন মণিবালা। এই বয়সে এতটা দৌড়ে সে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সে কারণে বাড়ি ফিরে খাটের ওপর যখনই বসতে যাবে তখনই সে বলে উঠল, কাল সকাল হলে ঘোষ বাড়িতে যাব, গিয়ে বলবো ওই সমস্ত কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘরে যেন একটি পুরুষ কণ্ঠের কান্না শোনা গেল। কিসের যেন একটা শব্দ হচ্ছে। হঠাৎ করেই ঘরে সুজাতার ছায়ামূর্তি ফুটে উঠল। এই কি সুজাতা, তুমি? কেন বুড়ি, আমি কেন বলতে যাব আমি সুজাতা নাকি অন্য কেউ? আমি পারবো না। তোর কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই। আমি তোকে শেষ করতে এসেছি, তোকে মেরে ফেলবো আমি। তোমার কণ্ঠে এমন পুরুষের মতো শোনাচ্ছে কেন? হঠাৎ করে সুজাতার মাথাটা একেবারে বদলে গেল। কি বিভৎস! মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে ভয়ানক একটা আর্তচিৎকার করে উঠল এবং ঝাঁপিয়ে পড়ল মণিবালার ওপর। মণিবালার ঘর থেকে এক ভয়ানক আর্তচিৎকার ভেসে এলো। গ্রামের দূরে অবস্থিত
একটি চণ্ডীতলার মন্দিরে এক কাপালিক বসে বসে বীজ মন্ত্র উচ্চারিত করছে। হিমশীতল হাওয়া তার গায়ে এসে লাগছে। হে শয়তান, তোমার জন্য আজ আমি এতটা উচ্চ স্তরে পৌঁছতে পেরেছি। তোমার তন্ত্র সাধনায় আমি সাধিত হয়ে সিদ্ধি লাভ করেছি। আমি ওই ঘোষ পরিবারকে এবার ছাড়বো না, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। ঘোষ পরিবার, সাবধান হও, সাবধান হও, তোমাদের মরণকাল ঘনিয়ে আসছে। পরক্ষণে সেই কাপালিকের সামনে একটি অবয়ব উপস্থিত হলো। কি বিশাল আকৃতির সেই অবয়বটি, কি বিভৎসতার চেহারা, খুব ভয়ঙ্কর। কি রে অঘোরনাথ, মন্ত্র পড়ছিলি, আমার পরিবারকে তুই শেষ করবি? আমি সেটা কখনো হতে দেব না, কখনো হতে দেব না অঘোরনাথ, কখনো না। বল বিদেহী, তুই কে? তুই আমাকে শাসাচ্ছিস? বল তুই কে, পরিচয় দে। যার কারণে তুই এতদিন ঘোষ পরিবারের কোনো ক্ষতি করতে পারিসনি, আমি সে। আজ শরীর পেয়েছি, তোকে ছাড়বো না আজকে আমি। ও শ্যামসুন্দর তুই? এবার দেখ আমি তোর কি অবস্থা করি, সঙ্গে তোর পরিবারেরও। কি ভেবেছিস তুই অঘোরনাথ? তুই তন্ত্রবিদ্যা জানিস বলে যা খুশি তাই করবি? কখনো না। আজকে তোর কোনো তন্ত্র শক্তি আমাকে আর আটকাতে পারবে না, কারণ আমি এখন মানব দেহে বিদ্যমান। আচ্ছা বেশ, তাহলে দেখা যাক কার শক্তি কতটা বেশি, কে কার কাছে হার মানে। তোকে আমি আজ শেষ করে ফেলবো। তুই পেতাত্তা হয়েও আমাকে শান্তি দিচ্ছিস না। তোকে আজই আমি শেষ করব। দেখিস, আমাকে শেষ করতে গিয়ে তুই নিজেই না শেষ হয়ে যাস। কি বলিস? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোকে মেরেই ফেলবো অঘোরনাথ। অনেক সহ্য করেছি, আর নয়। অন্যদিকে ঘোষ বাড়িতে সুজাতার অস্বাভাবিক আচরণ শাশুড়ি আর শ্বশুর মশাই সহ সমীরেরও চোখে পড়েছে। সুজাতা পাগলের মতো আচরণ করছে এবং পুরুষ কণ্ঠে কথা বলছে। কি হয়েছে বৌমা, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? হায় ঈশ্বর, এসব কি হচ্ছে? বাবু, আমার ঘটনাটা মোটেও সুবিধার লাগছে না। তুই কিছু একটা কর। বৌমার কণ্ঠ এমন পুরুষের মতো শোনাচ্ছে কেন? আমার বিষয়টা খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে বৌমার শরীরে কোনো পিশাচ অথবা ভূতের আবির্ভাব ঘটেছে, ভর করেছে ওর উপর। এই বলার সঙ্গে সঙ্গে সুজাতার শরীরের চেহারাটা একেবারে বদলে যায়। হ্যাঁ, সুজাতাকে আমি ধরেছি, আমি ভর করেছি সুজাতার ওপর। হ্যাঁ, কিন্তু কে আপনি? আপনি আমার বৌমার শরীরে কেনই বা প্রবেশ করেছেন বলুন তো? ওরে মূর্খ, আমি তোর বাপরে, জমিদার শ্যামসুন্দর রায় আমায় হত্যা করেছিল। সে কারণে আমি প্রতিশোধ নিতে এসেছি। তোদের সকলকে ও মেরে ফেলতো, সকলকে। এই গ্রামের শেষ মাথায় চণ্ডীতলায় এক কাপালিক এসে বসবাস শুরু করেছে না, ওই আমাকে মেরেছে। ও আমার ছোটবেলার বন্ধু ছিল, কিন্তু ও আমার সম্পত্তির লোভে পড়ে আমাকে জলে ধাক্কা দিয়ে মেরে ফেলে, এবং ও এখন তোদেরকে মারতে চাইছে, তোদেরকে। কিন্তু আমি থাকতে ওর কোনো পরিকল্পনায় আমি সফল হতে দিইনি। আমি উল্টে আজকে ওকে শেষ করে দিয়ে এসেছি, মেরে ফেলেছি ওকে। আর ওর সঙ্গে যুক্ত ছিল এই গ্রামেরই এক কুটনি মহিলা। সে হচ্ছে মণিবালা। ওকেও আজ আমি হত্যা করেছি, ওকেও শেষ করে দিয়েছি। তোরা এখন সম্পূর্ণভাবে নিরাপদ। কি বলছো কি বাবা? আমাদের গ্রামের মহিলা মণিবালা বুড়িমা? না,
এটা কি করে সম্ভব? মণিবালা বুড়িমাকে তো আমরা অনেক বিশ্বস্ত লোক ভাবতাম, উনি শেষমেশ এই কাজ করেছে। হ্যাঁ, করেছে তো। আমি তোর বৌমার শরীর থেকে এক্ষুনি চলে যাচ্ছি, কারণ আমার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয়েছে। এবার আমি শান্তিতে মুক্তি পাবো, শান্তি পাবো আমি। আমি আমি তোর বৌমার শরীর থেকে চলে যাচ্ছি বাপ। তোরা তোরা ভালো থাকিস। আমি চিরটাকাল তোদের ভালো চেয়ে এসেছি। ওই ওই কাপালিক আমাকে জলে ফেলে দিয়ে মেরে ফেলেছিল, কিন্তু আমি মুক্তি পাবো আজ। আমি আমি অতৃপ্ত থেকে মুক্তি পাবো আজ, মুক্তি পাবো। এই বলার পর জানলা দিয়ে একটি আলোক শক্তি বের হয়ে যায়, আর সুজাতা অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝের ওপর। পরিবারের সকলে মর্মাহত হয়েছে। জমিদার শ্যামসুন্দর রায়ের মৃত্যুটা আসলে স্বাভাবিক মৃত্যু ছিলই না, একটা খুন ছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রশ্ন। প্রতিটা পর্বে এখন আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে পরবর্তী গল্পে আপনার নাম মেনশন করা হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের সমস্ত কাজের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আজকের প্রশ্ন: জমিদার শ্যামসুন্দর রায়ের মৃত্যু কেন ঘটেছিল? আর অবশ্যই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।